মঞ্চে। প্রথম সারিতে বসতেন, তারপর শেষে জায়গা হওয়া কষ্ট হয়ে গেছিল, মঞ্চের শেষ লাস্ট বেঞ্চে ওনারা বসতেন মঞ্চের উপরে। কিন্তু এই সিরাজুল হক মণ্ডলকে উনি ডিরেক্ট নবান্নে ডেকেছিলেন 2023 সালে, 2023 মানে আজ থেকে বছর দুয়েক আড়াই আগে। এবং খুব অদ্ভুতভাবে কালকে আমি পুরো প্যানেলটা দেবারতি করছিলাম, আমি শুনছিলাম বসে বসে। উনি বলছেন যে 23 সালে আমাকে ডেকে উনি নবান্নে, তার ছবিও উনি, এই পাশের ছবিটার ফুল দেখাও না একটু ভাই প্লিজ, একবার একটু ফুল দেখাই এই ছবিটা। এই দেখো এই ছবিটা কালকে উনি, আপনারা দেখছেন সবাই, উনি কালকে নিয়ে এসেছিলেন। যে পুলিশ আধিকারিক এবং সিরাজুল হক মণ্ডল দুজনকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড় করিয়ে ছবি উনি তুলেছেন নবান্নের। এটা 14 তলার ঘরের ছবি আমরা দেখাচ্ছি। যারা 14 তলা অব্দি কখনো কখনো গেছেন, পৌঁছেছেন, তারা বুঝতে পারবেন যে সেই ঘরে। এবার এখান থেকে উনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তোমার তো চাকরি হয়ে যাবে, তুমি জয়েন করে নাও। এবং তখন মনে হয় গোপালিকা ছিলেন আধিকারিক পুলিশের, তো তাকেও বললেন যে ওর ব্যাপারটা, নিয়োগটা যেটা দেখে নাও, তুমি নিয়োগটা করে দাও, এক্ষুনি হয়ে যাবে। তো কালকে সিরাজুল বলছিলেন, সিরাজুল হক মণ্ডল, যে বাড়িতে আসলাম, আমার বৃদ্ধা মাকে জানালাম, কিন্তু আজও 3 বছর আগের, 3.5 বছর আগের কথা বলছি, আজও সরকার প্রয়োজন মনে করেনি তাকে ডাকা বা নিয়োগ করা বা চাকরি দেওয়া বা কিছু। খানিকটা রাজীবদের থেকে পরিস্থিতি ভালো হয়েছিল, আবার ডেকেছিলেন ওনাকে 23-এ, ওনার মনে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু চাকরি দুরস্ত। তিনি তার করা চাকরি এখনো ফেরত পাননি। এরকম নয় যে তাকে চাকরি দিতে বলা হচ্ছে, তা নয়। যে চাকরি তার চলে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচানোর জন্য, সেই চাকরি এখনো ফেরত পাননি সিরাজুল। আমি আমার রিপোর্টারকে কালই বলেছি যে সিরাজুল হকের বাড়ি, সবাই সার্চ করলে ফোনে পেয়ে যাবেন, তবুও আমরা সিরাজুল হক মণ্ডলের বাড়ির ছবি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই করুণ দুর্দশার মধ্যে তার কিন্তু দিন চলছে। আমি প্রদীপ্তদার কাছে আসবো। প্রদীপ্তদা, এর পরে আপনি মিথ্যাবাদী, প্রবঞ্চক ছাড়া এই পরিবারগুলো কি বলবে? সিরাজুল হক কালকে একাধিকবার তাকে মিথ্যাবাদী, দুর্বিনীত, দুর্বিচারী, মিথ্যাচারী একাধিকবার বলেছেন। আমি সেই কথাগুলো শোনালাম না। আপনার কি মনে হয় কেন এই পরিবারগুলো সাফার করলো, আর কেনই বা সিরাজুল হক চাকরিটা পেল না ফিরে? কে কখন কাকে কি বলবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, সেটা তার ব্যাপার। কে দুর্বিনীত সেটা যখন 20 জুলাই নির্দিষ্ট রিপোর্ট প্রকাশ করা হয় এবং রেকমেন্ডেশনের কনটেক্সটে বলা হয় কাটমানি খেয়েছে, তখনই পরিষ্কার হয়ে যায় দুর্বিনীতর অবস্থা। অজিত পাজা 1993 সালে বিশ্বনাথ বাবুর স্ত্রীকে চাকরি দিয়েছেন। অজিত পাজা কে? অজিত পাজা মারা গেছেন, কিন্তু অজিত পাজার পরিবারের লোক এখনো আছেন। সাধন পাণ্ডে গত হয়েছেন, তার পরিবারের লোক এখনো আছেন। তাদেরকে জিজ্ঞেস করলে পরিষ্কার হয়ে যাবে ওই চাকরির রেকমেন্ডেশনটা কোল মিনিস্টারকে কে করেছিলেন। 1, 2, তার বিশ্বনাথ বাবুর ছেলে আজকে এখানে রয়েছেন। গতকাল তার বোন ছিলেন, ছবিটা দেখাতে বলবো মঞ্চে, এটা ওর বোন, এই যে এটা রাজীবদার বোন। রাজীবদার বোনের চাইলে এখনই ফোনে কথা বলে দিতে পারি আপনাদের সামনে, বা ওনার ভিডিও আমি দেখাতে পারি। উনি কি বলছেন মমতাদি সম্পর্কে, রাজীব বাবুর বোন, সেটাও আমি নির্দিষ্টভাবে দেখাতে পারি। এটা গতকাল মঞ্চে রাজীব বাবুর বোন ছিলেন। পরিবারের মধ্যে কি সমস্যা সেটা আমার জানা নেই। রাজীববাবু 23 সাল অবধি গেছেন, ওনার অপমান হয়েছে, দুর্বিনীত, পাপী, লোভী, আমি কি বলছি শেষ অবধি আসতে হবে তো, মাঝে ঢুকে গেলে তো মুশকিল। আমরা তো হেলিকপ্টারে নামছি না, বলেননি তাই। আমি কি বলেছি? উনি বলেছেন। কথার বাক্য গঠনে যদি মধ্যিখানের কথা বলেন, তাহলে তো বাক্য, আমি হাওড়া বলছি না হাবড়া বলছি বুঝতে পারবেন না। এরকম আরও যারা বলেছেন, আর রাজীববাবু তার সঙ্গে যেগুলো যোগ করেছিলেন কিছুক্ষণ আগে, সেখানে 23 সাল অবধি ওদের বুঝতে লাগলো। কেন বলুন তো? 24 সালের জানুয়ারি মাসে তাপস রায় চলে গেলেন বিজেপিতে, আর তার হাত ধরে রাজীববাবু চলে গেলেন বিজেপিতে। এইটা হচ্ছে কি ফ্যাক্ট। আমি যদি ভুল বলি উনি আমাকে, না অবশ্যই আমি তো বলবো আমার শেষ যেখানে যাক উনি বিজেপি কেন, উনি না আমি কেন বলছি এই কথাগুলো, আমি এই কথাগুলোর মানে কি, শহীদ বাড়ির থেকে একমাত্র রাজীব বাবুর কথা আমরা সবাই জানতে পারছি, বাকিদের কথা এই 23, 24, 25, 26 ইভেন কালকে মঞ্চেও যারা বক্তব্য রেখেছেন, মানে মঞ্চের বাইরে বেরিয়ে যারা বক্তব্য রেখেছেন বিভিন্ন গণমাধ্যমে, তার ভিডিও আমার কাছে, চাইলে তোমার সময় চাইলে আমি একটু দেখেও দিতে পারি সেগুলো, যে তারা কি অ্যাকচুয়ালি বলেছেন। রাজীব বাবুর মায়ের চাকরি 93 সালে হয়েছে, অজিত পাজা দিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ অ্যালাই ছিলেন,
তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা উনি বলতে পারবেন না, ওনার পরিবারের লোক বলতে পারবেন, মানে তিনি চলে গেছেন যেহেতু অজিত পাজা, পরিবারের লোক বলতে পারবেন। আমার বক্তব্য হচ্ছে রাজীব বাবুরা যে পড়াশোনা করে বড় হলেন, আজকে টিভিতে গণমাধ্যমে পুরো বাংলার সামনে কথা বলতে পারছেন, তার মা যদি তাদের মানুষ না করতো তারা কি এটা করতে পারতেন? এবং সেই মানুষ করার পিছনে ওই চাকরিটা কি কোনো মূল্য নেই? উনি তো বলছেন এই চাকরি পুরো দিয়েছেন অজিত পাজা। আরে অজিত, সেটাই তো আমি বললাম, দুবার বললাম। অজিত পাজা কে ছিল? না, আজকে অজিত পাজা যেই থাকুন বা সাধন পান্ডে যেই থাকুন, একবারও তো উনি সেই সময়কার কংগ্রেস নেত্রী, যুবনেত্রী মমতা ব্যানার্জি, সেটা তো ওনার বললাম তো ওই কারণে 23-এর পরের ঘটনাক্রম। কালকে ওনার বোনের ভার্সন শুনতে পারতেন। উনি বাবার মৃত্যু নিয়ে রাজনীতি না, দেখুন সেটা তো আপনারাও বলছেন কে কার মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আমি আপনাকে করি ওনার বোনকে এখনই ওনার কাছ থেকে নাম্বার নিয়ে ওনার বোনকে ফোন করুন। চ্যাটার্জি কমিশনের রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় চেপে দিয়েছেন, এটা কি ঠিক? আমি দেখেছেন কোথা থেকে কোথায় চলে গেলেন, মানে মুশকিল হচ্ছে কি জানেন তো, এখন দেখতে পাচ্ছেন ট্র্যাকটা পাল্টে গেছে, ট্র্যাকটা ওনার দিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, সেখানে আপনি প্রশ্ন পাল্টে দিলেন। আমি খুব পরিষ্কার বলছি, এখন ওনার বোনকে ফোনটা করুন। ট্র্যাক আমার দিকেই আছে, ওনার বোন শেষ করবে না। দেখুন আপনার আচ্ছা সময় চুপচাপ রাজীব বাবু, আপনার সময় আমি চুপচাপ শুনেছি। আপনার বোনের কাছে একটা ফোন যাক সিএন চ্যানেল থেকে এই মুহূর্তে, আমি ওয়েট করছি প্রোগ্রাম শেষ হওয়ার আগে অবধি। ওর বোন এটা বলে কিনা জানুন, কারণ আমি জেনে বলছি, ওনার বোনের কথা জেনে বলছি, যে দিদির মাধ্যমে অজিত পাজা যদি সেই সময় চাকরিটা না দিতেন আমরা পড়াশোনা করে বড় হতে পারতাম না। প্লাস আমার বিয়ের সময় দিদির অর্থনৈতিক সাহায্য ব্যতীত, আপনি আবার আমি বলেছি তো, আমি ভুল প্রমাণ হতেই পারি, প্রমাণ করে দিচ্ছি। করে দিন না, আমি বোনের কথা বলছি, আপনার বোন যেটা বলেছে তৃণমূল কংগ্রেস কতদিন দাদা, উনি তৃণমূল কংগ্রেস কতদিন করছেন, আবার কি প্রশ্নে আসছে? আপনি তৃণমূল কংগ্রেস কতদিন করছেন, আর 1993 সালে আপনি কোন দলে ছিলেন আজকে আমাকে বলুন। আমি 93 সালে, তখন আমার 93 সালে বয়সই হয়নি। না না, এক মিনিট আপনি আগে বলুন 1993 সালে কেন? না না, আমার বক্তব্য আপনার বোনের কথা নিয়ে, আমি আমার বোনের কথা বলছি। আপনার পরিচয় দিয়ে আমার বোনের পরিচয়টা শেষ করব, তো শেষ তো আমি করব, আপনি শুরু, আমি শেষটা আমার কাছে। আপনার কাছে আমার পরিবারের ভুল তথ্য যদি থাকে প্রমাণ করার জন্য আপনার পারিবারিক তথ্যটাও তো আমাকে সামনে নিয়ে আসতে হবে। আমার পারিবারিক তথ্য দিন। আপনি তৃণমূল কংগ্রেস কবে থেকে করছেন? আমার সেটা দীপঙ্কর দা বলে দেবেন। আপনি তৃণমূল কংগ্রেস কতদিন করছেন? সেটা দীপঙ্কর দাও বলে দিতে পারে। আপনি বলুন। আমি জবে থেকে মুখে বলে উনি হইছে, তার জন্য হয়তো না না, উনি কোন লিংক করবেন বলেই বলছেন। আমি সেইটাই তো বলছি, আমি ম্যাচিওর হইছি 2000 সালে, আমি 2000 সাল থেকে তৃণমূল করছি। 2000 সাল তো, আর 1993 সালে আপনার বয়স কত ছিল? ওই যে বললাম, আপনার বয়স কত এখন? 2000 সাল থেকে বয়স কত? আমার 45। তাহলে বলুন, আপনার থেকে আমি 2 বছর বড়। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, শুনুন, আপনি 2000 সাল থেকে তৃণমূল কংগ্রেস করছেন তো, অজিত পাজার চাকরি, ওটা আমি আপনাকে পুরোটা অনেকটাই খুলে বলেছি, এবার তারপরেরটা বলছি। আর এবার আমার দিদির সম্পর্কে বলছি, যে 93 সালে 21শে জুলাইটা কাদের নেতৃত্বে হয়েছিল? যুব কংগ্রেস, একদম। আজকে 2023-2026 21শে জুলাই কে পালন করছিল? 25 অব্দি তৃণমূল কংগ্রেস। তো কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস যেমন হাইজ্যাক হয়েছে, তেমনি মমতা ব্যানার্জি 2023-এ 21শে জুলাইয়ের পর 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দুর্নীতির মামলায় যখন ওই স্টেজের পরের দিন থেকে নামিয়ে নিয়ে যায়, সেই দিন থেকে কি আমরা কি মনে করব যে এই শহীদগুলো ওই তৃণমূলের চোরেদের রাজনীতির জন্য থাকবে না? যে একটার পর একটা স্ক্যাম। আমি কি এই কথা বলেছি? স্ক্যামটা আমার বাবার গায়ের রক্তে লাগবে কেন? আপনি মমতা ব্যানার্জি উত্তর দিক, স্ক্যামটা তো আপনার ওনার বোনও তার মানে কি না, আমাকে তৃণমূল কংগ্রেসের স্ক্যাম, সেই স্ক্যামের দাগ একটা শহীদ পরিবার নিয়ে ঘুরবে। একদম ঠিক। শহীদগুলো স্ক্যামের জন্য শহীদ হয়নি। আমফানের পরে যারা গ্রেফতার হয়েছে, তখন আপনার বিবেক তখন বিবেক জাগ্রত হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় 23 মাস জেল কেটেছে, আপনার বিবেক জাগ্রত হয়নি। মদন মিত্র 27 মাস জেল কেটেছে, আপনার বিবেক জাগ্রত হয়নি। 23 সালের আগে রাস্তায় যখন পুলিশ মারছে, সে নিয়ে আমরা ডিবেট করেছি ছাত্রদের, তখন আপনার বিবেক জাগ্রত হয়নি। তাপস রায় যখন 24 সালে, তাপস রায়ের বাড়ি তো 12 ঘন্টা ইডি ইয়ে করেছিল। তাপস রায় তখন তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছিলেন যে তাপস রায়ের সিটের ব্যাগ প্যাক করা উচিত, সেটা জানুয়ারি মাস। আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তাপস রায় এটা ওটা বলে অন্যদিকে চলে যাচ্ছে। আমি যেতে চাইছি না, উনি আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড চাইলেন, আমি দিলাম। ঠিক আছে রাজীব বাবু, নাম জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি আপনার রাজনৈতিক ক্যারিয়ারটা কত? রাজীব বাবু একটা মিনিট, আমি ওনার রাজনৈতিক ক্যারিয়ার জেনে লাভ নেই। আমি করব না, আমার কান ধরে তোমার চাইতে আমি করব না। আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার জেনে লাভ নেই। শহীদটা আমার বাবা হচ্ছে, আপনার পরিবারের কেউ হয়নি। আপনার পরিবারের একটা তথ্য তুলে বললাম, তাতে আপনি এত বেশি চলে যাচ্ছেন। একটা জিনিস জাস্ট একটু খচখচ করছে। আপনার বোন
কি উনি এখনো সক্রিয় তৃণমূল করেন? হ্যাঁ করেন। আচ্ছা, সেই কারণ কারণে আমি বলে রাখছি, আমার বোনকে ওনার বোন একা ছিল? 2023 সালে আমি একটা তাহলে জিনিস সে তৃণমূল করে হয়তো। কমপ্লিট কজন ছিল বলুন তো? এই 13 জনের ফ্যামিলির মধ্যে কজন ছিল? বলুন তো, আপনি বলুন দেখি, আপনার কাছে কি আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিলাম 5 থেকে 6 জন। ওই দেখুন, তাও 3টে কম বললেন। যাকে ঠিক আছে, এই কারণ ওই ঋতব্রত তৃণমূলে গেছিল কজন? ইয়েস, আপনার তো মমতা বন্দির কথা বলছি। আপনি এটা নিয়ে আমি- এখানেও তো নজরুল বেশি এখন তো আর তৃণমূল কংগ্রেস নেই। আচ্ছা, কালকে তৃণমূল কংগ্রেস শেষ। এখন তৃণমূল কংগ্রেস নিজের অস্তিত্ব আছে কিনা জানে না। দীপঙ্কর একটা বিরতি নেব, আস্তে আস্তে রাজীব দা, আমার মনে হয় শহীদদের ঘটনার সঙ্গে রাজনীতিকে যখনই আপনি জোড়াতে যাবেন তখনই ওই প্রদীপ্তদা কবে থেকে না, রাজনীতি এখন কি করছেন প্রশ্ন করছে? আসবে, উনি কবে থেকে করছেন এখন প্রশ্ন কি আসবে। হচ্ছে? রাজনীতির এখন এখন কি আলোচনা এখন হচ্ছে? না হচ্ছে তো, কিন্তু আমরা রাজনীতির বাইরে গিয়ে এই কি আলোচনা ঘটনায় করবেন রাজনীতির এই বাইরে? ঘটনা এটা তো খুব পরিষ্কার যে গুলি চালিয়েছিলেন সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত গুলি চালানোর নির্দেশ দিলেন। এখনো পর্যন্ত সম্পূর্ণ আচ্ছন্দকারে যে মনীশ গুপ্তকে রাইটার্স থেকে কে নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারে কিন্তু মুখ খোলেননি শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এটাও আমরা এতদিন জানতে পারিনি, পরশুদিন মুখ্যমন্ত্রী না জানলে, যে এখানে গুলি চালানোর ঘটনাকে কিভাবে চ্যাটার্জি কমিশনের রিপোর্টে ক্ল্যারিফাই করা হচ্ছে। এখানে বলা হচ্ছে গুলি চালানো সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল, অপ্রাসঙ্গিক ছিল। এমন নয় যে মহাকরণ ভেঙে তারা ঢুকে যাচ্ছিলেন, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছিল, তা নয়। মহাকরণ থেকে অনেকটা দূরে দূরে গুলি চালানো হয়েছিল, ঠিক যেটুকু রিপোর্টের লাইন কোট করে সিএম বলেছেন, আমি ঠিক সেইটুকু বলছি, শুভেন্দুবাবু বলেছেন সেই জায়গায়। তো কাজে গুলি চালানো অপ্রাসঙ্গিক ছিল। যেভাবে গুলি চলে, নীলরতন সরকার হাসপাতাল, তার সামনে গুলি চলেছিল, সেখান থেকে মহাকরণ কত দূর? 3 কিলোমিটার। গুলি চালানোর কোনো দরকার ছিল না। সেখানে জটলা হতেই পারে, যে কোনো অ্যাজিটেশনে শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে জমায়েত হয়, স্বাভাবিক। যে কোনো নবান্ন অভিযান বা মহাকরণ অভিযানে শিয়ালদাতে প্রচুর ভিড় হয়, তাহলে শিয়ালদায় গুলি চলাটা অত্যন্ত তার মানে গুলি যে চলেছিল এটা কিন্তু পুরোপুরিভাবে হয়তো পরিকল্পিত ছিল এবং অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয়ভাবে গুলি চলেছিল। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিল এরকম কারণে গুলি চলেনি। ওনার বাবা যেখানে মারা গিয়েছেন কেসি দাসের সামনে, অর্থাৎ একদম ধর্মতলার মুখটায় আপনি 1 বলছেন, কিলোমিটার দূর। সেখান থেকেও মহাকরণ 1 কিলোমিটারের উপরে দূর। কাজেই ধর্মতলায় ভিড় মানে সেই ভিড় যে মহাকরণ আক্রমণ করবে এর কোনো যৌক্তিকতা নেই। তাহলে সেখানে কেন গুলি চললো? এর কারণ অনুসন্ধান করছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন উনি মানবিক, বলতেন মানবিক মুখ্যমন্ত্রী, কালো মঞ্চে বলেছেন যে একমাত্র দিদির পাশেই জনতা। সেই জনতা দিদির পাশে থাকার কারণগুলো আমরা খুঁজছি প্রদীপ্ত, আর কিচ্ছু নয়। আপনি কবে তৃণমূল করেছেন, উনি কবে বিজেপিতে গেছেন, তার আগে তাপস রায় কি করেছেন, এগুলো জানার দরকারই নেই। আমি শুধু দেখবো মানবিক কিনা। সিরাজুল সাহেবের সম্পর্কে কি বলবেন? মানবিক সিরাজুল সাহেবকে আজকে বলবেন যে উনি আইএসএফ জয়েন করেছেন বা আজকে উনি কংগ্রেস জয়েন করেছেন, বা এই প্রশ্নই আসছে না। কিন্তু যদি আমাকে সুযোগ দেন আর কিছু বলতে পারি। রিপোর্টকে ট্যাম্পারিং করা হয়েছে কিনা এটা একটা বড় বিষয়। রিপোর্টটা ঢাকা দেওয়া হয়েছিল, দ্বিতীয়ত কেন ঢাকা দেওয়া হয়েছিল এটা আরেকটা মনীশ বিষয়। গুপ্তকে আড়াল করতে হবে না। তৃতীয়ত হচ্ছে কতটা মানবিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীপঙ্কর সরকারের থেকে জানবো একটা ছোট্ট বিরতির পর। অবশ্যই ক্ল্যারিফিকেশন প্রদীপ্ত মুখার্জির কাছে আসতেই হবে বাধ্য হয়ে, কিন্তু পরে আমি দীপঙ্কর দা ঝন্টুদাকে শুনে আমি তারপর আবার ব্যাক করবো দুজনের কাছে। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবো। ফিরে আসলাম, দীপঙ্কর দার কাছে যাবো। দীপঙ্কর, দেখুন কত বড় দুর্ভাগ্যের একটা বিষয়, আজকে এই সরকারের 15 বছর শাসন চলে যাওয়ার পরেও তার শহীদ পরিবারের একজনকে এখানে বসে শুনতে হচ্ছে, বা এখানে বসে তাদের বিজেপির প্রবক্তারা বলছেন বা তৃণমূলের প্রবক্তারা বলছেন, এটা কথা নয়, তাকে শুনতে হচ্ছে। ঠিক কি শুনতে হচ্ছে সেটা আপনারা শুনেছেন, জনগণ একটু আগে শুনেছেন, আমি সেদিকে যেতে চাইছি। এই শোনা সত্যি সত্যি কি তার কি যোগ্য প্রাপ্তি, সেটা এইখানেই প্রশ্নটা। দ্বিতীয় একটা কথা দেখেন, আমি তখন অডিসার্জের ছাত্র, নিজে থেকে আমি এই মিছিলে ছিলাম। আমরা কলেজ স্ট্রিট থেকে হেঁটে যাচ্ছিলাম ধর্মতলা কেসের আসতে, আমরা ঘুরবো, কারণ এদিক দিয়ে ঘোরার জায়গা ছিল নদী। দুর্ভাগ্য, বেঁচে আছি সৌভাগ্য, ও বাচ্চার ছেলে, ওর সাথে আমার পরিচয় নেই, কিন্তু ওর বাবাকে আমি কিন্তু সেভাবে চিনতাম না, এটা ঠিক। কিন্তু যাদের নাম বলেছি তাদের সবাইকে চিনতাম, এবং তারা সবাই ব্যক্তিগত যতদিন বেঁচে ছিলেন বাইরে। আমি তখন তোমরা যুব কংগ্রেস করতে। বলুন, এটা কি সত্যি সত্যি আজকে সৌভাগ্য, বা আজকে বাংলার মানুষকে এটা চেয়েছিল যে একজন শহীদ পরিবার বসে এই কথাটা বলবে? তাদের জন্য কি কিছু করার ছিল না? আপনি বললেন সে সরকার যে সুপারিশ কমিটি করেছিলেন কে? পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তখন মমতা ব্যানার্জি, তিনি কমিশন করলেন। তিনি সেই কমিশনের সুপারিশটা গ্রহণ করতে পারতেন, যেহেতু 21 জেলার এত বড় একটা আবেগ, এই আবেগকে কাজে লাগিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। বিশ্বনাথবাবুর ছেলে উনি রাজীবের একটা কথায় আমি একটু সংযোজন করতে চাই। রাজীব মনে হয় একটু জিনিস খেয়াল করেনি, আমিও খেয়াল করেছি। আমার দীর্ঘদিন শহীদদের জন্য আলাদা একটা মঞ্চও হতো, রাজীব
না। এটা বোঝা, এবার আমি বলি শহীদ তোমার মঞ্চ তো হতো না, তোমাদের না, আরও যে বাকি শহীদদের জন্য একটা মঞ্চ হতো, যে 3টে ভাগ করে দিয়েছিল মঞ্চ একটা সময় লাস্টের দিকে। ভাগ ছিল। হ্যাঁ হ্যাঁ, স্তর ছিল, মঞ্চ আলাদা একটা, যেটা শুধু একটা মঞ্চ আলাদা থাকতো, সেটা কাউন্সিলরদেরকে বসানো হতো। আরেকটা আমি আর ওই স্টেজে 3টে ধাপ থাকতো। ঠিক এই 3টে ধাপের কথাই আমি বলছি, এই 3টে ধাপের কথাই বলেছি। শহীদদের ধাপটা প্রথম থেকে লাস্টে চলে গেল। এই যে বিষয়টা, যে এটা সত্যি সত্যি বাংলার মানুষ চায়। 2023 এবার আমার কথা হচ্ছে গিয়ে, একটা সরকার প্রতিষ্ঠিত হলো, সরকার কমিশন করলেন, তিনিই কমিশন করলেন, সেই কমিশনের রিপোর্ট দিল, সেই কমিশনে তিনি যে উপস্থিত হলেন না, এই ঘটনাগুলো সমস্তটাই হচ্ছে গিয়ে, যদি তার সদিচ্ছাই থাকতো, ঠিক, তার দলের কর্মীরা মারা যায়নি, কিন্তু তার সাথে লড়াই করতে পারে তার সহকর্মী যে জীবন দিয়েছে। শুধু এটা নয়, মমতা ব্যানার্জি শুধু এটা করেছেন তাই নয়, পশ্চিমবঙ্গের ক্ষমতা আসার পর অনেক কিছু করার তার জায়গা ছিল। দেখুন, কেশপুর হয়েছে, গড়বেতা হয়েছে, নন্দীগ্রামের ঘটনা হয়েছে, অনেক জায়গা হয়েছে, সিঙ্গুর হয়েছে, এই যে অনেকগুলো হয়েছে, মমতা ব্যানার্জি যারা করেছিলেন তৎকালীন, কোনটার সাজা দিয়েছেন? একটা 15 বছরের মধ্যে তার কি উচিত ছিল না যে তার দলের কর্মীরা যারা তাকে ক্ষমতা আসার জন্য, যারা দিদি বলে পাগল ছিল, যারা সততার প্রতীক বলে তার কথা ভেবে বুকে গুলি খাওয়ার চেয়েছিল, তার জন্য গায়ে আগুন দিয়ে মরতে গেছে, এমন ঘটনাও তো এই বাংলায় হয়েছে, সেই পরিবার কি পেয়েছে? আমি একটা পরিবারকে বলছি, শুনুন, এই যে বাবা 7 দিন পরে কাজ পেয়েছে, মা দিয়েছে, এটা তো তার কার কাছে রাজনীতিতে সব থেকে দায়। তার 2 ছেলে 1 মেয়ে বড় হয়েছে, তারা এক একদিন বিভিন্ন দিকে রাজনীতি যেতে পারে, সেটাও একটা মানে না। কিন্তু তারা সম্মানটাকে কোথায় গিয়ে পেল? কেন মমতা ব্যানার্জি এটা করার সত্য জায়গা থাকতেও করেনি? এটাই প্রশ্ন। এই প্রশ্নটাই কিন্তু, এই প্রশ্নটাই যারা সেই দিন উপস্থিত ছিল এবং যারা প্রকৃতভাবে মমতা ব্যানার্জিকে ভেবেছিল ওই সততার প্রতীক, আন্দোলনের মুখ করবেন, কিন্তু করেননি বলে আস্তে 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 যে তাপস রায়ের কথা বলে, অর্জুন সিং এর কথা বলে, বা এই যাদের কথা বলে, এরা সেই দিন তো রাস্তায় ছিল দিদির সাথে। আজকে যারা ঋতব্রত তৃণমূল বলে ই করা হচ্ছে, যারা হচ্ছে, সেই আজকে নেই, উঠে গেছে, দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা দিবে আমাদের একদম প্রাসঙ্গিক। কিন্তু যাদেরকে বলছে, যে লোকগুলো আছে, সেই লোকগুলো কিন্তু মমতা ভাষায় সেদিন ছিল, মমতা ভাষায় করার ছিল। মানে ইভেন ঋতব্রত তৃণমূলে যাওয়ার জন্য যারা একমাত্র ভাইপোকে, এই যে যারা গিয়ে আজকে কে বলছে, শুনুন, যাই থাকুক, মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পিছনে রথীন ঘোষের অবদান নেই। আমি ব্যক্তিগত যাদেরকে চিনি বলছি, অনেকের কথা ছিল, ববি আকেমের অবদান নেই। বাবুকে অনেক কিছু করেছে মমতা ব্যানার্জি, বাবুকে চুরি করেছে, কিন্তু মমতা ব্যানার্জিকে ক্ষমতা আনার জন্য এই ব্যক্তিগুলোর অবদান ছিল। মমতা ব্যানার্জি সবাইকে দেখেনি, কিন্তু এই ব্যক্তিগুলো দেখেছে, এদের অনেককেই দেখেছে, অনেকেই করেছে। কিন্তু সত্যি কথা কি, শহীদগুলো যে পরিবার, এই যে আমি বললাম বকটুই, কেশপুর, গড়বেতা, একেবারে, আরে আমরা তো কেশপুরের থেকে বডি নিয়ে তো ধর্মতলা শিয়ালদায় বডি আসতে আমরা দেখেছি, বডি আসতে দেবে না, আটকে দিয়েছে, দ্বিতীয় হাওড়া ব্রিজ আটকে দিয়েছে, কিভাবে লাশ নিয়ে আসতে হবে, কোন দিক থেকে নিয়ে আসতে হবে, আমরা জোর করে নিয়ে আসি, সকালবেলা বেরিয়েছে, মানে তার আগের দিন বেরোয়েছে, পাড়াতে মিনিট, তারপর দিন নিয়ে এসে তো বিকেলবেলা ধর্মতলায় মনে নিজের মমতা ব্যানার্জি সেই পরিবারগুলো কি করেছে, আমি ছেড়ে দিলাম, রাজীবের পরিবারের কথা ছেড়ে দিই, রাজীব নাই ওই বিজেপি করছে বলে আজকে রাজীবকে এই কথা শুনতে হলো, কিন্তু তার পরিবার, অন্য পরিবারগুলো কি পেল? করার জায়গা ছিল, মমতা ব্যানার্জি করেনি। সত্যি সত্যি যদি কমিশনের সুপারিশ গ্রহণ করতো, আর গড়বের তা কেশপুর এই সমস্ত ঘটনায় যারা করেছিল তাদেরকে শাস্তি দিত, তাহলে মমতা ব্যানার্জি দলেরই পরিণত হতো না। আর আজকের জন্য একজন শহীদকে এই কথাগুলোই কোনো জায়গায় কোনো চ্যানেলে হয়তো বলতে হতো না। আমি এইটুকু বলতে চাই, আজকে আমার পারিবারিক জায়গা, বিরতি একটু সময় নিয়ে আমি ঝন্টুদার থেকে একটু শুনে তারপর আমি তোমার কাছে আসবো। তো আমি বলছি, আমি তোমার কথা আমি শুনবো। একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। অবশ্যই 21শে জুলাইয়ের পেছনের রহস্য নিয়ে আলোচনা হচ্ছে এত বছর পরে, অর্থাৎ প্রাসঙ্গিকতা হারায়নি এখনো 21শে জুলাই। এরপরে রাজীবরা এফআইআর করবেন, আবার ফার্দার কেস রিস্টার্ট হবে কিনা, দোষীরা শাস্তি পাবে কিনা, সেটা সময় বলবে। কিন্তু চিন্তা করা যায় যে রাজীবকে যখন শুনতে হচ্ছে যে তার বাবার মৃত্যুর জন্য যে ব্যক্তি গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার মন্ত্রী, ভাবতে পাচ্ছেন? সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী, প্রথমে টিকিট দেওয়া, জয়ী, তারপরে তাকে শুধু বিধায়ক নয়, দলের মন্ত্রিত্বের জায়গায় নিয়ে আসা। কেন এরকম হলো আমি ঝন্টুদার থেকে জানবো। আর যে প্রাণ বাঁচালো যে পুলিশ আধিকারিক, তার চাকরি চলে গেল, তার চাকরি পেল না, কেন এরকম হলো? ঝন্টুদা বলবেন একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন। ঝন্টুদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা করেছেন, আমি ব্যক্তিগত কারোর স্বার্থ সিদ্ধির কথা বলছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার জন্য যাদের, আমার আজও মনে পড়ে 2019-20 সাল নাগাদ আমরা মনোরঞ্জন বাবুর বাইট নিচ্ছি, মনোরঞ্জন মালি, তাপসী মালির বাবা,
উনি হাউ হাউ করে কাঁদছেন। একটা ভাঙা ঘর, আমার কোন রিপোর্টার গেছিল আমার খেয়াল নেই, কিন্তু ঘরটা একেবারে জীর্ণ, মানে যেখানে ক্যামেরা ধরেছে সেখান থেকে পেছনের আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকে ইন্টারভিউটা হয়েছে, যেন পরিষ্কার মনে আছে আমার। উনি বলছেন দিদি আমার খোঁজও নেয় না, আমাকে ডাকেও না।